মা, কথা হয়েছে? তোমাদের কি বলেছে অনু? ও আমার কাছে ফিরবে বলেছে, তাই না? আমি জানতাম ও তোমার কথা ফেলতে পারে না। ও ঠিক চলে আসবে। তোমার তো খুশি হওয়ার কথা। তোমার মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ও, তুমি তো আবার ওকে পছন্দ করো না। মা, একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। অনু অনেক ভালো মেয়ে, তোমাকে অভিযোগের কোনো সুযোগ দেবে না। একবার ওকে আসতে দাও, আমরা সবাই আবার একসাথে থাকবো। ওই সময় তো সবার একসাথে থাকার প্রয়োজন। আমি তো সারা দিন অফিসে থাকবো, ওর দেখাশোনা করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, অনু কবে আসবে বলেছে? আমি কালই জিনিসপত্র সব শিফট করে ফেলি, নয়তো দেখবে অনু এই অবস্থায় কাজ করা শুরু করে দেবে। নিজের খেয়াল তো রাখেই না, কি জানি আমার বাবাটার কি খেয়াল রাখছে। আচ্ছা, তাহলে আমি উঠি, মালপত্রগুলো সেট করার ব্যবস্থা করি। অনু ফিরবে না। সাফিন উঠে যাচ্ছিল, মায়ের কথা শুনে আবার তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অনু ফিরবে না মানে? ফিরবে না মানে ফিরবে না। ও তোর সাথে সংসার করতে ইচ্ছুক না। সংসার করতে ইচ্ছুক না মানে কি? ওর ইচ্ছা অনিচ্ছা কি আসে যায়? আমি সংসার করতে ইচ্ছুক। সংসার তো আর ওর একার না, আমারও। তাহলে ও একা কেন সিদ্ধান্ত নেবে? আমি ওর সাথে কথা বলবো। আমি যাচ্ছি। সাফিনের কথা শুনে শাওন বলে উঠল, যাচ্ছি মানে কই যাচ্ছেন? আগে মায়ের পুরো কথাটা শুনে যা, কি কথা হয়েছে তাদের মধ্যে। তারপর মিসেস রাহিলা তার অনুর কথাগুলো বিস্তারিত বলল, আর অনু যে সাফিনের কাছে ফিরবে না তা পরিষ্কার করে জানিয়ে দিল। ঠিকই তো করেছে, ওর জায়গায় আমাদের বোন থাকলে আমি নিজেই সারা জীবন ওকে ঘরে বসিয়ে রাখতাম, তারপরও চরিত্রহীন পুরুষের সংসার করতে দিতাম না। আমার মতে অনু ঠিক কাজ করেছে, আর আমি জানি ও ঠিক নিজেকে গুছিয়ে নিতে পারবে। আর মা, তুমি বা কিভাবে এসব কথা অনুকে বলতে পারলে? এতদিন তো ঠিক মেয়ে মেয়ে করেছো, এখন ছেলের অভিনয় দেখে পর করে দিলে। অনু যদি তোমার মেয়ে হতো তাহলে কি পারতে তাকে সাফিনের মতো লোকের কাছে ফেরত পাঠাতে? বা সাফিনের জায়গায় যদি অনু হতো তাহলে কি সাফিন তাকে মেনে নিত? কখনোই না। তাহলে অনু কেন মানবে মেয়ে বলে? মেয়েদের কি আত্মসম্মান নেই যে তারা এত অপমানের পরও সাফিনের মতো মানুষের সাথে সংসার করবে? ওর বাবা মা ভালো মানুষ বলে এখনো পর্যন্ত সাফিনকে কিছু করেনি। আমি হলে জ্যান্ত পুঁতে দিতাম। আর বারবার সে এত ভালোবাসা করেছে, আজকে যদি ইরা তাকে মাঝ রাস্তায় ফেলে না যেত তাহলে তো সে এতক্ষণে ইরার পেছনে ঘুরত, অনুর কথা মুখেও আনতো না। এখন ইরা নেই বলে অনুকে চায়। কি বিশ্বাস আছে ও যে অন্য ইরাকে পেয়ে আবার অনুকে ছেড়ে যাবে না? সাফিন সম্পূর্ণ নীরব হয়ে আছে, মাথা নিচু করে। মা আর ভাইয়ের কথাগুলো শুনছে। ঠিকই তো বলছে তারা, খুব তো অন্যায় করছে সে অনুর সাথে। তাই বলে কি ক্ষমা হয় না? একবার কি মাফ করা যায় না? সে তো তার ভুল বুঝতে পারছে, আর কষ্টও হচ্ছে। অনুকে যে করেই হোক ফিরিয়ে আনতে হবে, দরকার হলে পায়ে ধরবে। যতক্ষণ না পর্যন্ত মাফ করবে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়ছে না সে তার অনাগত বাচ্চাও অনুকে নিয়ে সুখে থাকতে চায়। তারপর ভাবলেও আজকে আর না, এমনিতেই অনেক ধকল গেছে অনুর উপর, তাই আর আজকে যাবে না সে অনুর কাছে, কাল যাবে। একদিনে বেশি উত্তেজিত হলে অনু অসুস্থ হয়ে যাবে। এমনিতেই ডক্টর নিষেধ করেছে বেশি মানসিক চাপ না দিতে। দুদিন পর সকাল 4টে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে আছে অনুর বাবা মা অনু ও সাদাত। তারা অনুকে সি অফ করতে এসেছে। অনুর মা প্রচন্ড কান্না করছে। কান্না দেখে মনে হচ্ছে অনু সারা জীবনের জন্য চলে যাচ্ছে। হয়েছে মা, আর কত কাঁদবে? আমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না। তুমি এমন করে কাঁদলে আমি কি যেতে পারবো? আমারও তো কষ্ট হচ্ছে। কই, আমি তো কাঁদছি না। আর তাছাড়া প্রতিদিন কথা হবে তোমাদের সাথে। খুব বেশি খারাপ লাগলে চলে যাবে আমাকে দেখতে। খুব কষ্টে নিজেকে সামলে রেখেছি। কান্না বন্ধ করো, নয়তো আমি যাচ্ছি না। অনেক কষ্টে রাবিয়ার কান্না থামে। একমাত্র মেয়ে কয় বছরের জন্য বিদেশ যাচ্ছে। তাছাড়া মেয়েটা একা এত দূরে পরদেশে গিয়ে মেয়ে কি ভালো থাকবে? কে খাবে না খাবে, কে যত্ন নিবে তার? এই নিয়ে বেশ চিন্তা হচ্ছে তার।
যদিও সাদাত তাকে আশ্বস্ত করেছে অনুর কোনো ধরনের অসুবিধে হবে না, তবুও মায়ের মন তো আরো কয়েকদিন থাকতে পারত সে। কিন্তু সাফিন ছেলেটা আবার এসে সব গন্ডগোল করে দিল। তাই বড় কিছু হওয়ার আগে অনুর এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চায়। অনেক কষ্টে সামলেছে নিজেকে, কিন্তু সাফিন বারবার এসে তাকে লন্ডভন্ড করে দিয়ে যায়। আর গতকালকে ব্যবহার তো সে চাইলেও জীবনে ভুলতে পারবে না। সাফিনের জন্য অনুর মনে যে সম্মানটুকু ছিল তাও শেষ হয়ে গেল। গতকাল ভোরের কথা, অনু মাত্র নামাজ থেকে উঠেছে, এরই মধ্যে সে শুনতে পেল বাইরে থেকে কে যেন তার নাম ধরে ডাকছে। অনুর বুঝতে দেরি হলো না এটা কার গলা। সে চুপচাপ বসে রইল সাফিনের ডাকগুলো শুনে। সে শুনেও না শোনার ভান করে থাকলো, কিন্তু তার আকুতি মিনতি ভরা কণ্ঠ শুনে আর তাকে উপেক্ষা করতে পারল না। প্রথম ভালোবাসা বলে কথা। সে বারান্দায় বেরিয়ে এলো। বলুন কি বলতে চান? কালকেই তো সব ক্লিয়ার করে দিয়েছি। আমি আপনার সংসার করছি না, আপনাকে মুক্তি দিয়ে দিয়েছি। আমার মুখ আর আপনার দেখার প্রয়োজন পড়বে না। অনু প্লিজ এভাবে বলো না। তুমি তো জানো কতটা অগোছালো আমি। রাগের মাথায় আমি কি বলে ফেলি নিজেও জানি না। অনু আমি ভুল করেছি, এবারের মতো মাফ করে দাও, আবার আগের মতো হয়ে যাই। অনু বারান্দায় আর সাফিন নিচে দাঁড়িয়ে কথা বলছে, তাই সুবিধার জন্য সাফিন অনুকে নিচে নামতে বলল। নিচে নেমে সাফিনের মুখোমুখি দাঁড়ালো অনু। কত সহজ না, মুখে বলতে সবকিছু ভুলে যাও, আবার আগের মতো হয়ে যাই। কিন্তু সত্যি কি এত সহজ? আপনার কি মনে হয় এত তাড়াতাড়ি আমি অপমানের কথা আমি ভুলে যাব? আপনি আমার যোগ্যতা নিয়ে, আমার লাইফস্টাইল নিয়ে প্রশ্ন তুলেছেন, খাওয়া নিয়ে খোঁটা দিয়েছেন, ইভেন আমার ভালোবাসা মুহূর্তটাকে আপনি স্যাটিসফিকেশনের নাম দিয়ে জঘন্য করেছেন। একটা বাইরের মেয়ের সাথে আমার তুলনা করেছেন। এত কিছুর পরেও মনে হয় আপনার কাছে আমি ফিরবো? এ কয়েক বছরে এই চিনেছেন আমাকে। সত্যি কথা বলতে আপনি আমাকে ভালোই বাসেননি। ভালোবাসাটা একতরফা শুধু আমার পক্ষ থেকে ছিল। আপনার সবগুলো প্রশ্নের জবাব নিয়ে, আমার যোগ্যতা প্রমাণ দিয়ে তবে আমি আপনার সামনে আসব, কিন্তু আপনার স্ত্রী হিসেবে না। সে তো সেদিনই মারা গেছে, যেদিন তার স্বামী তাকে রেখে অন্য নারীকে নিয়ে মেতে উঠেছে। প্লিজ অনু, সেগুলো একটা সত্যি কথা ছিল না। আমি মন থেকে একটা কথা বলিনি, রাগের মাথায় বলে ফেলেছি। তুমি তো জানোই রাগ উঠে আমি একটা জানোয়ার হয়ে যাই। প্লিজ অনু, অন্তত আমাদের বাচ্চাটার কথা ভাবো। আমার বাবা ডাক থেকে বঞ্চিত করো না। আমি যখন জানতে পেরেছি আমার কেমন যেন অনুভূতি হয়েছিল, তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার কাছ থেকে আমার এই অনুভূতিকে কেড়ে নিও না। আমি একজন ভালো বাবা হতে চাই, ভালো স্বামী হতে চাই, আমার সন্তানের সব দায়িত্ব পালন করতে চাই। আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, কখনোই তোমার অমর্যাদা করব না। তোমার কাছ থেকে দূরে গিয়ে আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য কি। তুমি বিশ্বাস করবে না কি জানি না, তুমি যাওয়ার পর একটা রাত আমি ঘুমাতে পারিনি। তোমাকে আমি ভালোবাসি অনু। কোনো উত্তেজিত হয়ে উঠল। আপনার এই ভালোবাসা কোথায় ছিল যখন আপনি অন্য মেয়ের সাথে রাত কাটিয়েছেন? এই ভালোবাসা কোথায় ছিল যখন আমার গায়ে হাত তুলেছেন? আপনার ভালোবাসা কই ছিল যখন আপনি আমাকে অপমান করেছিলেন? ভালোবাসার মানুষকে আর যাই হোক কষ্ট দেওয়া যায় না। কই, আমি তো পারিনি এত কিছুর পরেও আপনার ক্ষতি করতে, কারণ আমার ভালোবাসাটা সত্যি ছিল। আর আপনি আমাকে কেন নিতে চাচ্ছেন? আমি তো আপনার যোগ্যই না। আপনাকে শারীরিক দিক দিয়ে সুখী করতে পারিনি, এখন তো আরো পারবো না। প্র্যাকটিস নেই তো অনেক দিনের, তাই আমাকে নিয়ে লাভ হবে না। তাছাড়া প্রেগনেন্ট অবস্থায় পারফরমেন্স ভালো হবে না। তার থেকে ভালো যে আপনার যোগ্য স্টাইলিশ মডেলের মতো দেখতে হবে, আপনাকে প্রপারভাবে স্যাটিসফাই করতে পারবে, বসে বসে আপনার অন্ন ধ্বংস করবে না, স্বাধীনভাবে চলাফেরা করবে এমন মেয়েকে বিয়ে করা উচিত, যাকে দেখে আপনার ফ্রেন্ডরা প্রশংসায় পঞ্চমুখ করবে। আর আমি থাকলে তো আপনি বারবার তাদের কাছ থেকে অপমানিত হবেন, বিব্রত হবেন। এবার সাফিনের মেজাজ গরম হয়ে যাচ্ছে। সে কি বোঝাতে চাচ্ছে বারবার, আর অনু কি করছে। এর মধ্যেই হঠাৎ আগমন হয় সাদাতের। অনু, তুই এত সকালে বাইরে, তাও আবার এই লোকটার সাথে? আর তোর সাহস কিভাবে হলো আবার অনুর সাথে কথা বলতে?
তোকে না আমি নিষেধ করেছিলাম এই এলাকায় না আসতে আর অনুর আশেপাশে না ঘেঁষতে? এবার সাফিন আর নিজের রাগকে ধরে রাখতে পারল না, তাই সে সাদাতের নাক বরাবর ঘষি দিল। সাদা তো কম না, দুজনের মধ্যে মারামারি লেগে গেল। অনু তাদের থামাতে চেষ্টা করছে, শেষে না পেরে সে সাফিনের গালে চড় মারল। এই রাগটাই সাফিনের জন্য কাল হয়ে দাঁড়ালো, আর অনুর চড় যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। ও তাহলে এই ব্যাপার, এই জন্যই তুমি আমার কাছে যেতে চাচ্ছ না, নতুন নাগর জুটিয়েছ। এসব তো আমার আগেই বোঝা উচিত ছিল। এই সত্যি কথা বলো তো, বাচ্চাটা কি আমার নাকি তোমার, সাদাত ভাইয়ের? না মানে তুমি তো তাই প্রায় মায়ের নাম করে এখানে আসো, তখন হয়তো তোমাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে। আমি তো আর তোমাকে পাহারা দিয়ে রাখতাম না। আর এসব কুকীর্তি করে প্রেগনেন্ট হলে আর বাচ্চাটাকে আমার নামে চালিয়ে দিচ্ছ। আর এরা তো একটা ইস্যু মাত্র আমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। এবার আমি সব ঘটনা বুঝতে পারছি, কেন তুমি এত কিছুর পরও বেশ হাসি খুশি ছিলে। কথাটা শুনে অনু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শেষ পর্যন্ত এই অপবাদ শুনতে হলো নিজের চরিত্র নিয়ে। আর অন্যদিকে সাদাত কথাগুলো শোনা মাত্রই ইচ্ছে মতো সাফিনকে পিটিয়ে পুলিশ খবর দিল। আগে থেকেই তার নামে জিডি থাকার কারণে সহজ হলো, কারণ সাদাত জানতো সাফিন এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে আবার আসবে। আর অনু বাড়ির ভিতরে ঢুকে পড়ল। অনু সারা দিন আর একটা কথাও বলেনি। সবাই তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে একদম নির্বাক। শুধু একটা কথাই বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যেতে চাই, পারলে আজকেই। তারপর থেকে সাদা টিকিটের জন্য অনলাইনে ঘাঁটতে লাগলো। যেহেতু ভিসা আছে, যে কোনো সময় যেতে পারবে, কিন্তু টিকিট 2 দিন পরেই পাওয়া গেল। আর তাই আজ তারা দেশ ছাড়ছে, নির্ধারিত সময়ের 3 দিন আগে। এই 2 দিন সাফিন জেলে ছিল, তাই ওর সাথে যোগাযোগ করতে পারেনি। স্পিকারে চমৎকার সুরেলা কণ্ঠে বেল্ট বাঁধার নির্দেশনা দিচ্ছে। এতক্ষণ কালকের কথাগুলো মনে করছিল অনু। পাশের সিটে বসে আছে সাদাত ভাই। সে অনুকে বেল্ট বাঁধতে সাহায্য করলেন। সাদাত ভাই একা এসেছেন, সাদকে অনুর মায়ের কাছে রেখে এসেছেন। সাদও বেশ খুশি, সে দাদা দাদির কাছে থাকবে। বাবার বকুনি শুনতে হবে না, স্কুলে যেতে হবে না, দাদার সাথে খেলতে পারবে। আর কি চাই তার? অনুর খুব ক্লান্ত লাগছে। রাত 2 রাত ঘুমাতে পারেনি সে। সাদাত ব্যাপারটা বুঝতে পেরে অনুকে ঘুমিয়ে থাকতে বলল। এখনো ভোর কিছুক্ষণের মধ্যেই প্লেন ছেড়ে দেবে। অনু তার মাতৃভূমিকে পাশাপাশি তার অতীতকে ছেড়ে যাবে, ছিল চিরদিনের জন্য। চোখ বন্ধ করে ঘুমের অতল গহ্বরে তলিয়ে গেল অনু। মাঝখানে সাদাত ভাই কয়েকবার ডেকেছিল খাওয়ার জন্য, কিন্তু সাড়া দেয়নি। খুব গভীর ঘুম পেয়েছে তার, ঘুমানোর প্রয়োজন। বেশ কয়েক ঘন্টা পর হালকা একটা ঝাঁকুনিতে অনুর ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছে, তাই আবারও চেষ্টা করলো ঘুমানোর জন্য, কিন্তু পারল না। সাদাত ভাইয়ের জন্য উনি জোর করে খাওয়ালো অনুকে। সাদাত ভাইয়ের জন্য উনি জোর করে খাওয়ালো অনুকে। সকালে শুধু 1 গ্লাস জুস আর একটা পাউরুটি খেয়ে এসেছে। স্পিকারে আবারও সেই সুরেলা কণ্ঠ ভেসে এলো। তারা দুবাই পৌঁছে গেছে, এরপর এখান থেকে সোজা কানাডা। আর বেশ কিছু সময়। অনু পাশের সিটে তাকিয়ে দেখলেও সাদাত ভাই ঘুমাচ্ছে, মুখ হাঁ করে। এটা তার অভ্যেস। অনুর খুব হাসি পেল। সাদাত ভাই সজাগ থাকলে গল্প করত, কিন্তু তার ঘুম নষ্ট করতে ইচ্ছে করছে না। হঠাৎ তার মনে পড়ল আসার সময় সে ব্যাগে করে কিছু বই নিয়ে এসেছে। তারপর এক এয়ার হোস্টেসের সাহায্যে ব্যাগটা নামিয়ে সেখান থেকে বই বের করে আবার ব্যাগটা রেখে দিল। তারপর বই পড়ায় মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ পরেই সাদাত ভাইয়ের ঘুম ভেঙে যায়। সে নাস্তা করে অনুর সাথে টুকটাক কথা বলে। তারপর অনু আবারও বইয়ের দিকে মনোযোগ দেয়। একটা ঝাঁকুনি দিয়ে প্লেনটা মাটি স্পর্শ করলো। লম্বা একটা জার্নি ছিল, সবাই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। তাই সাদাত ভাই আড়ামোড়া ভেঙে তার ব্যাগটি নিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল। বিমান থেকে পাটা কানাডার মাটিতে রাখতেই শরীরে কেমন যেন একটা শিহরণ বয়ে গেল। হালকা বিশুদ্ধ বাতাসে অনুর ভেতরটাকে ছেদ করে ছুঁয়ে গেল। অনু বুক ভরে একটা নিঃশ্বাস নিল আর মনে মনে বলল, আমি এসে গেছি আমার যোগ্যতা অর্জন করতে, নতুন করে নিজেকে গড়ে তুলতে, সাফিনকে তার অপমানের জবাব দিতে। তারা যে এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছে সেটা স্বর্ণের তৈরি কোনো বিশাল ম্যানশনের মতো মনে হচ্ছে, যেন উজ্জ্বল কোনো সোনালী আভা ছড়াচ্ছে। নাম উইনিপেগ জেমস আর্মস্ট্রং রিচার্ডসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
তারপর তারা একটা ক্যাব ভাড়া করে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল। সাদাতের কথা মতো তার চাচা চাচি সত্যিই খুব অমায়িক, খুব ভালোভাবে সমাদর করলো তাদের। আর সাদাতের কাজিন নেহা প্রায় অনুর সাথে লেগেই থাকলো। মেয়েটা প্রচুর চঞ্চল, তা তার কথাতেই বোঝা যাচ্ছে। নেহা অনুর থেকে 5 থেকে 6 বছরের ছোট হবে। আসতে না আসতেই অনুকে সবাই আপন করে নিল। তারপর কিছুক্ষণ কথা বলে বিশ্রামের জন্য পাঠিয়ে দিল। এমনিতেই অনেক জার্নি করে এসেছে তারা, বেশিক্ষণ থাকলে শরীর খারাপ করবে। রাতে অনু আর ডিনার করলো না, প্রচন্ড ক্লান্ত থাকায় আর ঘর থেকে বের হলো না। আর সাদাত তো তার চাচা চাচিকে সবকিছু খুলে বলল। তারা অনুর সাথে ঘটে যাওয়া সবকিছু নিয়ে খুব দুঃখ প্রকাশ করলো। পরের দিন সাদাত ইউনিভার্সিটিতে গিয়ে অনুর অ্যাডমিশন যাবতীয় কাজ কমপ্লিট করে এলো। সামনের সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। অনুকে তার ডিপার্টমেন্ট দেখিয়ে দিল, লাইব্রেরি দেখিয়ে দিল, তারপর বাড়িতে চলে এলো। ঘোরাঘুরি আর আড্ডার মাধ্যমে শতদিন চলে গেল। সাদাত যাওয়ার সময় অভ্যেসবশত একগাদা উপদেশ দিয়ে গেল আর অনুকে তার চাচা চাচির কাছে রেখে এলো। প্রথম দিন একটু নার্ভাস ছিল অনু, কিন্তু তা কিছুক্ষণের মধ্যেই কেটে গেল। সে 2 জন বাঙালি ফ্রেন্ড পেল ও একজন ইন্ডিয়ান। এছাড়াও কয়েকজন ব্রিটিশ আর লোকাল ছেলে মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল। তারা সারাদিন গল্প আড্ডায় মেতে থাকতো। অনু আস্তে আস্তে তাদের সাথে ফ্রি হয়ে গেল। তাছাড়া বাড়তি কোনো সমস্যাই ছিল না। কোনো রকম প্রয়োজন হলে তার লোকাল ফ্রেন্ডরা তাকে হেল্প করত। অনুর চঞ্চলতায় মুগ্ধ হয়ে অনেকেই অনুকে প্রপোজ করে, কিন্তু অনু এসব বিষয় খুব সুন্দরভাবে হ্যান্ডেল করত। সে সম্পর্কে ভয় পায় আর কারোর সাথে জড়াতে চায় না সে। দিন এভাবে যেতে লাগলো। ভার্সিটি ফ্রেন্ড নেহার সাথে আড্ডা, পড়ালেখা, মা বাবার সাথে কথা বলা আর সাদাত ভাইয়ের উপদেশ সবকিছু মিলেই অনুর দিন বেশ ভালোই কাটতে লাগলো। শুধু মাঝে মাঝে সাফিনের কথা মনে পড়লে বুকে চিনচিন ব্যথা হতো। দেখতে দেখতে অনুর ডেলিভারির টাইম হয়ে গেল। অনুর মা অনুর ডেলিভারির 1 মাস আগে কানাডা আসলো। সে অনুকে নিয়ে অন্য কোথাও থাকার জন্য জোর করলেও সাদাতের চাচি দিল না। অনুকে তারা নিজের মেয়ের মতোই ভাবে। অনুর প্রেগনেন্সিতে কিছু সমস্যা থাকার কারণে তার সিজার করতে হলো। অপারেশন রুমে যাওয়ার আগে একবার হলেও শাহিনের মুখ দেখতে ইচ্ছে করছিল। যদি আর দেখা না হয়, আর বেঁচে না ফেরে। অনুর একটা ফুটফুটে মেয়ে হলো। এই সময় সাফিন থাকলে হয়তো খুব খুশি হতো। সে সব সময় একটা মেয়ে চাইতো। তারপরে সেদিনের কথাই ভেবেই অনুর চোখ মুখ শক্ত হয়ে গেল, কারণ সাফিন নিজেই তার সন্তানকে অস্বীকার করেছে। অনু তার মেয়ের নাম রাখলো অনন্য। অনন্য অনুর জীবনে এসেছিল অন্যরকম হয়ে, তাই এই নাম রাখা। কয়েক মাস পরেই তার পরীক্ষা, তাই মেয়ে আর পড়ালেখা নিয়ে তার দিন কাটছিল। পরীক্ষায় ভালো রেজাল্ট করলো এবং সেখানে একটা ভালো চাকরির অফার পেল এবং তার বাবাকেও একবারের জন্য এখানে নিয়ে আসলো। তারা আলাদা বাসায় উঠল। অনুর ছোট্ট সংসার গড়ে উঠল। বাবা মা আর মেয়েই তার দুনিয়া, যেখানে সাফিনের কোনো অস্তিত্বই নেই। সবারই অতীত থাকে, সেই অতীতে হাজারো কষ্ট লুকিয়ে থাকে, তীব্র যন্ত্রণা থাকে, কিন্তু ধীরে ধীরে মানুষ শোক ভুলে যায়। সেই শোক শক্তিতে পরিণত হয়, জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। আল্লাহ এভাবেই মানুষকে তৈরি করেছেন। তা না হলে কষ্টে মানুষের জীবন থেমে যেত, পৃথিবী তার নিজস্ব গতি হারাতো। 4 বছর পর অনু তার জীবনে এগিয়ে গেলেও সাফিন এগোতে পারেনি। সময় বহমান, তার সাথে মানুষ মানুষের জীবন। জেল থেকে মুক্তি পাওয়ার পর সে আবার অনুর কাছে গিয়েছিল, তার কাছে ক্ষমা চাইতে, কিন্তু তাকে বাড়ির সামনে থেকে তাকে বিদায় করে দিয়েছিল অনুর বাবা। অনুকে এক পলক দেখার আশায় রোজ রাতে অনুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত, কিন্তু অনুর দেখা মিলত না। সে চাকরি ছেড়ে দেয়, দিন রাত ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। অনুর বাবা মায়ের কাছে অনুর কথা জানতে চায়, কিন্তু তারা বলতে নারাজ। তারপর তার মায়ের কাছ থেকে জানতে পারল অনু লেখাপড়ার জন্য বিদেশ গিয়েছে। তারপর থেকে সে কয়েক মাস নিজেকে গৃহবন্দী করে ফেলল। দিন রাত অনুর কাপড় চোপড় আর ছবি নিয়ে পড়ে থাকতো, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। কিন্তু আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে গেল, আবার অফিস জয়েন করলো। কিন্তু রাত হলেই অনুর স্মৃতি নিয়ে নির্ঘুম রাত কাটত। দিন রাত অনুর কথা ভাবে আর বাচ্চার কথা ভাবে। নিশ্চয়ই তার সন্তান পৃথিবীতে এসেছে। সে কি ছেলে নাকি মেয়ে? সে কি আর অনুকে আর তার সন্তানকে চোখে দেখতে পারবে না? ছেলের বিষণ্ণতা ও মন খারাপ দেখে সাফিনের মা প্রায়ই তাকে বিয়ের কথা বলে মেয়েদের ছবি দেখায়, কিন্তু সে বিয়ে করতে নারাজ। সে অনুকে ভালোবাসে।
অনু ছাড়া তার মনে অন্য কারো জায়গা হবে না। অন্য কাউকে বিয়ে করলে অবশ্যই তাকে ভালোবাসতে হবে, নয়তো তাকে ঠকানো হবে। কিন্তু সাফিনার কাউকে ঠকাতে চায় না। একবার ঠকানোর ফল সে হারে হারে পাচ্ছে। নিজের সন্তান থাকতেও আজ 4 বছরে সে তার মুখ দেখতে পারেনি, বাবার ডাক শুনতে পারেনি। তার থেকে বড় হতভাগা আর কে আছে? আর সবই তার কর্মফল। সে নিজে এসবের জন্য দায়ী। হয়তো অনু ঠিকই করেছে, সে অনুকে ডিজার্ভ করে না। অনু যে কতটা পবিত্র তা সাফিনের থেকে ভালো হয়তো কেউই জানে না। তারপরেও সে সেদিন অনুর চরিত্র নিয়ে কথা বলেছে। তার কোনো অধিকারই নেই অনুর সাথে থাকার। সেদিন পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। মাথা ঠান্ডা হওয়ার পর সে বুঝতে পারে সে অনুকে কি বলে ফেলেছে, অনুর চরিত্রে দাগ দিয়েছে। তারপর সে পুলিশকে অনেকবার ছাড়ার জন্য অনুরোধ করেছে। তার বাবা মাকে খবর দেওয়া হয়েছিল, তারাও চেষ্টা করেছে সাফিনকে ছাড়ানোর। শেষ পর্যন্ত উপায় না পেয়ে টাকা অফার করেছে, কিন্তু 2 দিনের আগে পুলিশ তাকে ছাড়েনি। আর যখন ছাড়া পেল তখন অনেক দেরি হয়ে গেছে। অনু তার থেকে দূরে চলে গেছে। অনু যাওয়ার 1 বছর পর সাফিন তখন স্বাভাবিক ছিল। হঠাৎই অফিসে যাওয়ার সময় ইরার সাথে দেখা হয়ে গিয়েছিল। মেয়েটা আর আগের মতো নেই, অত মেকআপ নেই মুখে, সাধারণ একটা সালোয়ার কামিজ পরেছে। চোখের নিচে কালো চেহারা, আর আগের মতো লাবণ্য নেই, কেমন যেন মিলিয়ে গেছে। ইরাকে দেখে সাফিন সৌজন্যতার খাতিরে ডাক দিল। প্রথমে ইরা তাকে দেখেও না দেখার ভান করলো, কিন্তু সাফিন সামনে যাওয়ার পর তাকে উপেক্ষা করতে না পেরে সৌজন্যতার খাতিরে মুচকি হাসি দিল। সাফিনই প্রথমে জিজ্ঞেস করলো, কেমন আছো? দেখতেই তো পাচ্ছ কেমন আছি, পাপের ফল ভোগ করছি। পারলে আমাকে মাফ করে দিও। তোমাকে ঠকানোর জন্য আমি চাইনি তোমাকে ঠকাতে, কিন্তু কিভাবে যেন সবকিছু চেঞ্জ হয়ে গেল। সে কবেই তোমাকে মাফ করে দিয়েছি। তুমি ধোকা না দিলে তো বুঝতেই পারতাম না আমি কত বড় ভুল করেছি। ছাড়ো এসব কথা। এখানে কেন আর এই অবস্থায়? তোমার কাছ থেকে যাওয়ার পর আমি আওয়াজকে বিয়ে করি। সবকিছু ভালোই চলছিল। কয়েক মাস পর তাদের বাবা মা নাতি নাতনির মুখ দেখতে চাইছিল। আমারও কোনো সমস্যা ছিল না, তাছাড়া চাকরি ছেড়ে দিয়েছিলাম। সংসারের সব কাজ আমাকে করতে হতো, কিন্তু কয়েক মাস চেষ্টা করার পরেও যখন বাচ্চা হলো না, তখন ডাক্তার দেখালাম। সেখান থেকে জানতে পারলাম আমি কোনোদিন মা হতে পারবো না, কারণ এর আগে আমি 2 বার অ্যাবর্শন করিয়েছি। ভুল অপারেশনের কারণে দ্বিতীয়বার আমার জরায়ু কেটে ফেলা হয়েছে। এরপর থেকেই সব কিছু আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। আওয়াজ আমার সাথে খারাপ ব্যবহার করত, গায়ে হাত তুলতো, আমাকে সহ্য করতে পারতো না, এমনকি তার বাবা মাও না। তারপর একদিন আমাকে ডিভোর্স লেটার দেয়, কিন্তু আমি ওকে সত্যিই ভালোবাসি, তাই ডিভোর্স দিতে অস্বীকার করি। সেদিন আমাকে প্রচুর মারে, তারপরেও কিছু বলিনি। তারপরের দিনে আজ একটা মেয়েকে বিয়ে করে আনে, এখন সতীনের সংসার করি। একবার মা বাবার কাছে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে তাদের কাছে রাখেনি, তাই আবার চলে এসেছি। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখাটাই কম কি? থাক না সে অন্য কাউকে নিয়ে ভালো। আসি, ভালো থেকো, পাইলে মাফ করে দিও, আর অনুকেও বলো মাফ করে দিতে। সেদিন সাফিন শুধু দাঁড়িয়ে ইরার কথাগুলো শুনছিল, আর শেষ কথাটা তার মাথায় বারবার আসছিল। ইরা তো তবুও তার ভালোবাসাকে চোখের সামনে দেখতে পায়, আর সাফিন তো তাও পারে না। কিন্তু সেই অপেক্ষায় আছে, অনুর অপেক্ষায়। ফিরে না আসুক, অন্তত মাফ করবেন। সে যে অন্যায় করেছে তার মাফ হয় না। অনুকে হারিয়ে খুঁজছে সাফিন, খুব করে দেখতে চাচ্ছে তাকে। অনু একটা এনজিওতে কাজ করছে প্রায় 3 বছর যাবত। সেখানেই তার ট্রান্সফারের জন্য কাগজপত্র জমা দিয়ে আসলো। ভিন দেশে আর থাকতে চায় না সে। আর তাছাড়া দিন শেষে পাখি যেমন নিড়ে ফেরে, তেমনি একটা সময় পর সবারই যার যার মাতৃভূমিতে ফিরতে হয়। তার এনজিওর বাংলাদেশে একটা শাখা রয়েছে, সেখানেই তার ট্রান্সফারের আবেদন করেছে এবং কর্তৃপক্ষ তার আবেদন মঞ্জুর করে নেয়। 15 দিন পর জয়নিং, আর 7 দিন পর এই দেশে ফিরবে। তাই তার কলিগরা তার জন্য ফেয়ারওয়েল পার্টি ডাকলো এবং অনু সেখানে শাখাওয়াত চাচা, মণিমা মানে সাদাতের চাচা চাচি ও নেহাকেও ইনভাইট করলো। সাদাতের চাচি মালিহা অনুকে নিজের মেয়ের মতো স্নেহ করেছে, একজন মায়ের মতো ভালোবেসেছে। প্রেগনেন্সির সময় খেয়াল রেখেছে, শাসন করেছে, আর অনুও তাকে মায়ের মতো দেখে আর তাকে মণিমা বলে ডাকে। ফেয়ারওয়েল পার্টি অনুর বাড়ির গার্ডেনে করা হচ্ছে। সে একটা মিষ্টি কালারের জামদানি শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া, কপালে ছোট্ট টিপ, আর হালকা রঙের একটা লিপস্টিক ও হাতে কাচের চুড়ি। আর অনন্য পরেছে বেবি পিঙ্ক কালারের একটা ফ্রক।
তাকে একদম রাজকন্যার মতো লাগছে। টুকটুক করে মায়ের সাথে হেঁটে আসছে সে। অনন্য দেখতে একদম মায়ের মতোই হয়েছে, কিন্তু গায়ের রংটা পেয়েছে সাফিনের, ধবধবে সাদা, আর চেহারায় প্রচন্ড মায়া, আর সাথে দুষ্টু অনেক। সারা ঘর মাতিয়ে রাখে তার দুষ্টুমি আর পাকা পাকা কথায়। মায়ের খুব ভক্ত সে। সন্ধ্যায় মা বাসায় ফিরলেই তাকে চাপড়ে ধরবে, এটা ওটা জিজ্ঞেস করবে, আর মায়ের আঁচল ধরে ঘুরবে। বাইরের আবহাওয়া থাকার কারণে অনন্যকে একদম ফরেনার মনে হয়। কিছুটা ইংলিশও বলতে পারে, ফ্রেন্ডদের সাথে ইংলিশে কথা বলে সে। এখনো অনন্য তার মায়ের পিছু পিছু ঘুরছে। হঠাৎ তার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়, আর সে তার দিকে দৌড় দেয়। অন, আস্তে দৌড়াও বাবা, পড়ে যাবে তো। কে শুনে কার কথা, সে দৌড়ে তার ফ্রেন্ডের কাছে চলে যায়। Hello, Rain. How are you? I am fine, but I will miss you after we'll leave. By the way, you looking so pretty. Thank you. I will miss you too, Rain. এর মধ্যে হঠাৎই রেইনের বাবা তাকে ডাক দিল। সে দৌড়ে তার বাবার কোলে উঠে গেল। তার বাবা হাসি মুখে তাকে কোলে নিল, আদর করতে থাকলো। এইসবের দিকে একভাবে তাকিয়ে থাকলো অনন্য। বিষয়টা লক্ষ্য করলো অনু। সে মেয়ের কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল, আর অনন্য অনুকে জড়িয়ে ধরল। অনন্যার বয়স 3.5 বছর। বেশ কিছু না বুঝলেও বাবা কি তা বোঝে। মাঝে মাঝে বাবার কথা বলে জিজ্ঞেস করে, কিন্তু অনু কিছু বলতে পারে না। রাতে সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দেয়। তারপর যাওয়ার সময় এক একজনকে এক একটা গিফট দিয়ে যায় অনুকে। অনন্যার ফ্রেন্ডরাও তাকে বিভিন্ন গিফট দেয়। তারপর সবাই বিদায় নিয়ে চলে যায়। সবকিছু গোছগাছ করতেই 1 সপ্তাহ চলে যায়। তারপর তারা সাফিনের চাচা চাচি থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। সাদা তার সাদ এয়ারপোর্টে এসেছে অনুদের রিসিভ করতে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই অনু সাদাতকে দেখতে পায়। তাকে ডাক দেওয়ার আগেই অনন্য কোল থেকে নেমে দৌড়ে যায় সাদাতের কাছে। সে তার সাদাত মামাইকে ভালো করেই চেনে। সাদাত মামাই তার সবচেয়ে ভালো বন্ধু। প্রতিদিন কথা হয় তার সাথে। অনন্যকে অনু বকে দিলে সাদাত অনুকে বকে দেয়, তাই তো সে সবচেয়ে বেশি প্রিয়। এয়ারপোর্টে অপেক্ষা করছে সাদাত। কোত্থেকে যেন একজোড়া ছোট ছোট হাত তার পা চাপড়ে ধরে পেছন ফিরে দেখে তার ছোট্ট পরী। কেমন আছে আমার লিটল প্রিন্সেসটা? তুমি তো অনেক বড় হয়ে গেছো। খুব ভালো। তুমি কেমন আছো মামাই? আমি তো বিন্দাস আছি। তো বলতে আসার সময় মা তোমাকে বিরক্ত করে নিত? একদম না, শুধু একবার বকুনি দিয়েছিল। কি এত বড় সাহস আমার প্রিন্সেসকে বকুনি দেয়? আজ ওর একদিন কি আমার একদিন। বলেই সে মুচকি হেসে অনন্যকে কোলে তুলে সামনে তাকায়। অনু এবং বাকি সবাইকে আসতে দেখে সেদিকে আগায়। আগের থেকে কিছুটা মোটা ও সুন্দর হয়ে গেছে অনু। চেহারায় আগের মতো আর দুষ্টুমি ছাপ নেই, আছে গম্ভীরতা। এই কয়েক বছরে যেন বড় হয়ে গেছে মেয়েটা। সে অনন্যকে অনুর কোলে দিয়ে মামাকে জড়িয়ে ধরে। আসার সময় কোনো সমস্যা হয়নি তো? না না বাবা, কোনো সমস্যাই হয়নি। আপনারা হয়তো বেশ ক্লান্ত, চলুন যাওয়া যাক, এখান থেকে লাভ নেই। কিরে অনু, তুই এত মোটা আর বিশ্রী দেখতে হয়েছিস কেন? খাবার মজা পেয়ে কি সারাদিন খেতে নাকি কাজকর্ম কিছু করতে? কি হাল করেছিস? নিজের দেখলে মোটা মানুষও লজ্জা পাবে। এবার অনুর রাগ উঠে গেল। কি সমস্যা লোকটার? সবসময় খোঁচা দিয়ে কথা বলতে হবে? কি মোটা হয়েছে সে? মাত্র 60 কেজি তার ওজন। বয়সের তুলনায় ঠিকই আছে। লোকটার কোনো দিন ভালো হলো না, তাই সে আর কথা না বলে মুচকি হাসল। হঠাৎ তার পেছন থেকে একটা 7-8 বছরের ছেলে বেরিয়ে এলো। অনু তাকে বেশি চিনতে বেগ পেতে হলো না। এ তো সাদ। সে তাকে হাতের ইশারা করলো সামনে আসার জন্য। সাদাত তার পিমনের ইশারা পেয়ে দৌড়ে তার সামনে গেল। অনু তাকে ছড়িয়ে ধরে বলল, কেমন আছে আমার বাবাটা? খুব ভালো। তুমি কেমন আছো পিমনি? আমি তোমাকে খুব মিস করতাম। আমিও তোমাকে খুব মিস করছি সোনা। এতক্ষণ সব কিছু দেখছিল অনন্য। তার মাকে অন্য কেউ জড়িয়ে ধরতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল সে। সাদকে তার মায়ের থেকে দূরে সরিয়ে দিল। কে তুমি? আমার মাকে এভাবে জড়িয়ে ধরেছিলে কেন? তুমি জানো না আমার মা শুধু আমাকে ভালোবাসে। আমি তো আমার পিমনিকে জড়িয়ে ধরেছি। তুমি কে ছোট পিচ্ছি? আমি পিচ্ছি নই, ওকে আমি মাম্মাস বিগ গার্ল। পিমনি, এই মেয়েটাকে সে কখন থেকে আমার সাথে ঝগড়া করে যাচ্ছে। এতক্ষণ সবাই তাদের ঝগড়া শুনে মিটমিট করে হাসছিল। তারপর অনু বলল,
সাদ বাবাও হচ্ছে তোমার বোন অনন্য, আর অনন্য সাদ তোমার বড় ভাই হয়। আর তার সাথে ভালোভাবে কথা বলো, ভাইকে হাই বলো। আমার এমন পচা ভাইয়া লাগবে না, আমার মাকে নিয়ে যায়। আমারও তোমার মতন পচা বোন লাগবে না। তারপর বহু কষ্টে তাদের দুজনের ঝগড়া থামিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারা নিজ বাসায় উঠল। আগে থেকেই সাদাত লোক দিয়ে ঘর পরিষ্কার করে রেখেছে। তারপর তারা কোনো রকম ফ্রেশ হয়ে যায়, যার যার রুমে বিশ্রামের জন্য চলে গেল। আর সাদাত ডিনারের ব্যবস্থা করতে লাগলো। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেল। খুব লম্বা জার্নির পর ক্লান্তি আসাটাই স্বাভাবিক। সাফিন এই কয়েক বছরে অভ্যেসবশত প্রায়ই রাতে অনুদের বাড়ির সামনে যায়, যদি অনুর সাথে একবার দেখা হয় সেই আশায়। আজ কেন জানে সাফিনের মন বাড়িতে টানছে। বারবার মনে হচ্ছে আজ অনুর দেখা মিলবে। তাই আর দেরি না করে অনুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেল। সেখানে যাওয়ার পর সাফিনের খুশির সীমা রইল না। অনুদের বাড়ি আলো জ্বলছে, অনুর ঘরের বারান্দায় আলো জ্বলছে। তাহলে কি অনু ফিরে এসেছে? সারা রাত সে দুচোখের পাতা এক করল না, এক ধ্যানে তাকিয়ে রইল অনুর বারান্দার দিকে, যদি একবার দেখা হয় সেই আশায়। কিন্তু সকাল 9টা পার হওয়ার পরেও অনুর দেখা মিলল না। হঠাৎই কোত্থেকে একটা বল এসে সাফিনের পায়ের কাছে থাকলো। সেই বলটা হাতে তুলতেই একটা 3 থেকে 3.5 বছরের বাচ্চা মেয়ে দৌড়ে সামনে এসে দাঁড়ালো। তুমি আমার বলটাকে হাতে কেন নিয়েছো? ডোন্ট ইউ নো দ্যাট অন্যের জিনিস না বলে নেওয়া ব্যাড ম্যানার্স? সাফিন নিচু হয়ে বাচ্চাটির গাল টেনে দিল। ওফো, ডোন্ট টাচ মাই চিক, আই ডোন্ট লাইক ইট। ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। সরি, আর হবে না। তা কি নাম তোমার? আমি তোমাকে আমার নাম কেন বলবো? মা বলেছেন ডোন্ট টক উইথ স্ট্রেঞ্জার্স। কেন যেন সাফিনের বাচ্চা মেয়েটিকে খুব আপন লাগছে। তার যদি একটা মেয়ে হতো তাহলে নিশ্চয়ই ওর সমানই বড় হতো। হঠাৎই কেউ একজন বাচ্চাটিকে ডাক দিল। বাচ্চাটি স্বপ্নের হাত থেকে বল নিয়ে তার বাই বাই বলে তাকে চলে গেল। আর সাফিন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কারণ বাচ্চা মেয়েকে অনুর বাবা নানু ভাই বলে ডাক দিয়েছে। সাফিনের যা বোঝার তা বুঝে গেছে। এতক্ষণ সাথে কথা বলছিল, অথচ তাকে চিনতে পারল না। সাফিন ভাবল আপাতত তার বাড়ি যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। বাড়ি গিয়ে তার খুশির সীমা রইল না। সে তার মাকে জড়িয়ে ধরে বারবার বলছে, মা, অনুরা ফিরে এসেছে। যেন আমার একটা মেয়েও আছে, একদম বাচ্চা পুতুল, কি সুন্দর করে কথা বলে। আমাকে বলে কি জানো মা, নিষেধ করেছেন স্ট্রেঞ্জারদের সাথে কথা বলতে। চেহারা একেবারে অনুর মতো, টুকটুক করে হাঁটে, কথা বলে। মা, ও আমার মেয়ে, আমার আর অনুর মেয়ে। বলতে বলতে সাফিনের চোখে খুশিতে পানি এসে পড়ল। আর তার মা প্রত্যুত্তরে কিচ্ছু বলল না। বাড়ি এসে প্রথমেই সে অফিস থেকে ছুটি নিয়ে নিল। অনুর সাথে কথা বলতে হবে তার, একবার হলেও মাপ চাইতে হবে। তার জন্য সুযোগ আর সময় দুটোই প্রয়োজন। বিকেলে অনন্যর বায়নায় অনু তাকে সামনের পার্কে নিয়ে গেল। সাথে স্বাদও আছে। সকাল থেকে পিমনির পিছনে পড়ে আছে সে। আর তাকে দেখে অনন্য রেগে আগুন। এই ছেলে কেন তার মায়ের সাথে থাকবে? এই নিয়ে কয়েক দফা ঝগড়া হলো তাদের দুজনের মধ্যে, কিন্তু এক পর্যায়ে বিষয়টি খারাপের দিকে যায়। তুমি সব সময় আমার মায়ের কাছ থেকো কেন? তোমার কি মা নেই? গো টু ইউর মাদার। ওয়াই আর ইউ টেকিং মাই মাদার ফ্রম মি? মায়ের কথা শুনে সাত চুপ হয়ে গেল। তারপর দৌড়ে অন্যদিকে চলে গেল। অনু তাকে থামাতে পারল না। অনু সাদের মন খারাপের কারণ বুঝতে পারল। জন্মের পর থেকে ছেলেটা মাকে কাছে পায়নি, মায়ের আদর পায়নি, তাই তো একটু মমতার জন্য পিমনির কাছে আসা, সারা দিন তার পিছনে পিছনে ঘোরা। অনু বেশ বুঝতে পারে, তাই ভাবে আগে তাদের দুজনের মধ্যে বোঝাপড়া করাতে হবে। তাই আগে সে অন্যের কাছে গেল। অনন্য, এগুলো কেমন ধরনের ব্যবহার? হ্যাঁ, সাদ তোমার বড় ভাই হয়, আর আমি সাদের প্রিমনি হই। তোমার যেমন বাবাই নেই, তাদেরও তেমন মা নেই। তুমিও তো তোমার মামাইয়ের সাথে থাকো, তখন কি সাদ তোমাকে কিছু বলে? অনন্য মন খারাপ করে অপরাধীর মতো মাথা নাড়ল। তারপর বলল, সাদ ভাইয়ের মা কোথায় গেছে মা? উনি তো আকাশে তারা হয়ে গেছে। তাহলে তাকে সেখান থেকে আসতে বলো, তাহলেই তো আর
তোমার কাছে বারবার আসবে না। সেখান থেকে তো কেউ ফিরে আসতে পারে না বাবা, যে একবার চলে যায় আর কখনো ফিরে আসে না। তাহলে কি আমার বাবা আকাশে তারা হয়ে গেছে মা? হি ডোন্ট ইভেন কাম টু আস। অনন্যর বাবার কথা শুনে অনু আর কিচ্ছু বলতে পারল না। কথা ঘোরানোর জন্য বলল, যাও, সাদ ভাইয়া মন খারাপ করেছে, তাকে গিয়ে সরি বলে আসো। তুমি কি চাও তোমার জন্য কেউ মন খারাপ করুক? তারপরে অনন্য সাদকে সরি বলে আর সেও সরি মেনে নিয়ে খুব ভালো বন্ধু হয়ে গেছে। সাদ এখন অনন্যকে পরি বলে ডাকে। দুজনের মধ্যে খুব ভাব হয়ে গেছে। দুজনেই সারাদিন খেলা করে। এখন বায়না ধরেছে তাদের নিয়ে ঘুরতে যেতে, তাই বাধ্য হয়ে বাইরে আসা। অনু বাচ্চা দুটোকে নিয়ে বাড়ির সামনে পার্কে গিয়ে বসলো। তারা অন্যান্য বাচ্চাদের সাথে খেলা শুরু করলো, কিন্তু সাদ তার পরীকে কারোর সাথে খেলতে দিচ্ছে না। সে শুধু তার সাথেই খেলবে বলে এক প্রকার জোর করেই তার সাথে খেলতে লাগলো। আর এসব দেখে অনু একা একাই জোরে হাসতে লাগলো। আজ 4 বছর পর তোমার মুখে হাসিটা দেখতে পেলাম। খুব মিস করতাম তোমার হাসি হাসি মুখ। এই হাসিটা দেখার অপেক্ষাতেই তো ছিলাম আজ সারাদিন। 4 বছর আমার অপেক্ষাটা তাহলে সার্থক হলো। সকালে সাফিন ছুটির জন্য ইমেইল দিয়ে তারপর কোনো রকম হাত মুখ ধুয়ে আবার বেরিয়ে পড়লো অনুদের বাসের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া আর করলো না। তারপর সেই সকাল থেকে অপেক্ষা করতে লাগলো অনুর বাইরে আসার জন্য, কিন্তু সে বের হয় না। দুপুরের একবার বারান্দায় এসেছিল গোসল করে কাপড় শুকাতে। সাফিন তখন আড়ালে চলে গিয়েছিল, নয়তো অনু আর ঘর থেকে বের হবে না, সিন ক্রিয়েট করবে। আগে থেকে যথেষ্ট সুন্দরী হয়ে গেছে অনু, স্বাস্থ্য কিছুটা বেড়েছে, আর গোসল করে আসার কারণে মুখটা স্নিগ্ধ দেখাচ্ছে। আজ কত দিন পর সে অনুকে দেখলো। আড়ালে দাঁড়িয়ে তার চোখের তৃষ্ণা মেটাচ্ছে সাফিন, কিন্তু অনু বেশিক্ষণ থাকলো না। তারপর একেবারে বিকেলে বেরিয়েছে সে বাচ্চাদের নিয়ে। তখন সে তাদের পিছনে যায় কথা বলতে, কিন্তু পরবর্তীতে ভাবে রাস্তায় কথা বলাটা ঠিক হবে না, তাই তাদের পিছু নেয়। তাদের একটা পার্কে ঢুকতে দেখে সেও অনুর পিছনে পিছনে যায়। আগে দূর থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে সে অনুকে হাসতে দেখে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, সামনে চলে আসলো আর কথাটা বলে ফেললো। আচমকা কারো কণ্ঠ শুনে অনুর মুখের হাসি মিলিয়ে গেল। পেছন ফিরে দেখলো সাফিন দাঁড়িয়ে আছে। আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, চুলগুলো অগোছালো, চোখগুলো লাল হয়ে আছে, যেন কত রাত ধরে ঘুমায়নি। মুখটা শুকিয়ে আছে, কিন্তু চোখের গভীরতা সে আগের মতোই মন চায় বারবার ডুব দিতে। এই ছলনাময় চোখের কারণেই সে বারবার ধোঁকা খেয়েছে। আর না, হঠাৎ সাফিনকে চোখের সামনে দেখে কেমন যেন শুরু হলো মনের মধ্যে, কিন্তু বাইরে নিজেকে শক্ত রেখে মুখে মুচকি হাসি বজায় রেখে সাফিনকে বলল, হাসিটা সরে যাবার কারণটাও তো আপনিই ছিলেন, তা নয় কি? কথাটা শুনে সাফিন চোখ নামিয়ে নিল। তারপর অনু বলল, ওইসব কথা বাদ দিন। অতীতকে টেনে খিচড়ে সামনে আনে মুড খারাপ করার কোনো মানেই হয় না। তা কেমন আছেন? আর আপনার স্ত্রী বাচ্চারা কেমন আছে? স্ত্রী আর বাচ্চার কথা শুনে সাফিন মুচকি হেসে বলল, আমি কেমন আছি তা তো আমার চেহারা দেখে তুমি ভালো বলতে পারবে, কারণ আমাকে তো আমার চেয়ে বেশি তুমি চেনো। আর স্ত্রী আর বাচ্চার কথা বলছো তো, সেটা তুমিও ভালো জানো। তুমি কেমন আছো, আমাদের মেয়ে কেমন আছে? সাফিনের কথার মানে অনু বুঝল না, তাই সে আবার জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন তা আপনি ভালো বলতে পারবেন, আমি না। কারণ মানুষ ভালোবাসার মানুষের চেহারা দেখেই বলতে পারে সে কেমন আছে, তার মানে কি চলছে। আর আপনি আমার ভালোবাসার মানুষ নন। আপনার জন্য আমার মনে কোনো ধরনের অনুভূতি বেঁচে নেই, ভালোবাসা বা ঘৃণা কোনোটাই নেই। আপনাকে তো আমি চিনি না। আর আপনার স্ত্রী কেমন আছে, আপনার মেয়ে কেমন আছে, তা আমি কিভাবে বলবো? মাথা টাথা খারাপ হয়েছে নাকি? আমার মনে আপনার জন্য কোনো অনুভূতি বেঁচে নেই, ভালোবাসা বা ঘৃণা কোনোটাই না। কথাটা শুনে সাফিনের বুকটা মোচড় দিয়ে উঠল। তারপরেও মুখে হাসি বজায় রেখে বলল, আমার স্ত্রী তো তুমি, আর তুমি কেমন আছো তা তো তোমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। আর আমার মেয়েও খুব ভালো এবং হাসি খুশি আছে, তা তো দেখতেই পাচ্ছি। তাহলে কি সাফিন বিয়ে করেনি? কেন? সে কি কারো অপেক্ষায় ছিল নাকি? তাদের ডিভোর্স হয়নি বলে বিয়ে করতে পারছে না, তার মানে আপনি বিয়ে করেননি। কেন ডিভোর্স হয়নি? এই কারণে? সমস্যা নেই, আপনি পেপারস পাঠিয়ে দেবেন, আমি সাইন করে দিব।
যেখানে মনের সম্পর্কটা শেষ হয়ে গেছে, তাহলে শুধু কাগজে কলমে সম্পর্কটা রেখে লাভ কি? আর আপনি বিয়ে করে নিলে আমি ঝামেলা করতাম না, দেশে ফিরেই ডিভোর্স পেপারে সাইন করে দিতাম। প্রত্যুত্তরে সাফিন কিচ্ছু বলল না। এসব কথাই আশা করেছিল সে। এখন আর আগের মতো সব সময় সব কথাই রাগ ওঠে না, ধরতে গেলে কোনো কথাই রাগ ওঠে না। রাগ মানুষকে ধ্বংস করে দেয়, তা সে নিজে ধ্বংস হওয়ার পরে বুঝেছে। কিন্তু ততক্ষণে সে সব হারিয়ে ফেলেছে। আগেই যদি সে অনুর কথা মতো রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে হয়তো এতগুলো বছর তার স্ত্রী সন্তানের থেকে দূরে থাকতে হতো না। আগেই সব শান্তশিষ্টভাবে মিটমাট করে নিতে পারত। অনু, এসব কথা বাদ দাও। যার জন্য এসেছি, তোমার সাথে কি আমি কিছুক্ষণ কথা বলতে পারি? প্লিজ, বেশি সময় নেব না, শুধু কিছু কিছু কথা বলবো। কথাগুলো শুনে তুমি যে ডিসিশন নেবে আমি রাজি থাকবো, কোনো ধরনের বিরোধিতা করব না। সাফিনের শান্ত স্বরে কথাগুলো শুনে অনু খুব অবাকই হলো। কারণ অনু যে কথাগুলো বলেছে অন্য সময় হলে সাফিন এতক্ষণে রেগে কোনো কোনো কাণ্ড ফুটিয়ে ফেলত, আর সেই সুযোগে অনু বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যেত। কিন্তু এখন সে কিচ্ছু করছে না বলে আর না করতে পারল না। সে নীরব রইল, আর নীরবতাই সম্মতির লক্ষণ ভেবে সাফিন ছটপট অনুর হাত ধরে নিল। সাফিনের হাত ধরা দেখে সে জোরাজুরি শুরু করলো ছোটার জন্য, কিন্তু সাফিন রিকোয়েস্ট করলো, খুব বেশি সময়ের জন্য ধরবো না, শুধু কিছু সময় ধরে থাকতে দাও। অনেক দিনের তৃষ্ণার্ত আমি, কিছু কথা বলবো, তারপর হাত ছেড়ে দেব। তুমি চাইলে আবার ধরবো, না চাইলে জোর করব না। অনু আর কিচ্ছু বলল না, চুপচাপ বসে রইল। সাফিন বলা শুরু করলো, অনু, আমি জানি আমি অন্যায় করেছি, অন্যায় বললে ভুল হবে, অনেক বড় পাপ করেছি, আর তার প্রায়শ্চিত্ত আমি করছি। একটা সময় ধোঁয়াশার পিছনে ছুটে এসেছি, কিন্তু জানতাম না ধোঁয়াশা শেষ হলে বাস্তবতা আমাকে এভাবে পিষে মারবে। আমি তোমাকে অনেক অপমান করেছি, গায়ে হাত তুলেছি, এমনকি ঘর থেকে বের করে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো একটাও আমি মন থেকে করিনি, রাগের মাথায় এসব করেছি। তোমার সাথে এমন করে আমিও ভালো ছিলাম না, অনেক ডিপ্রেসড ছিলাম। একটা রাত ঠিকঠাক ঘুমাতে পারতাম না আমি। তারপর বাধ্য হয়ে তোমার বাড়ির সামনে সারা রাত অপেক্ষা করতাম, সকাল পর্যন্ত, যদি তোমার এক ঝলক দেখা যায়। আর যেদিন আমি জানতে পারি আমি বাবা হব, আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ ছিল না। বিশ্বাস করো, সেই অনুভূতিটা যদি তোমাকে বোঝাতে পারতাম, কিন্তু সেই অনুভূতিটাকে আমি নিজ হাতে শেষ করে দিয়েছি। সেদিন রাস্তায় সাদাতের সাথে তোমাকে দেখে মাথা ঠিক ছিল না, তাই এসব কথা বলে ফেলেছি। কিন্তু আমি তো জানি তুমি কতটা পবিত্র, সবকিছুর জন্যই আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি অনু। তুমি বললে তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? তোমাকে আর আমার সন্তানকে খুব প্রয়োজন আমার, তুমি ভেবেচিন্তে উত্তর দিও। আমি অপেক্ষা করব, দরকার পড়লে সারা জীবন তোমার কাছ থেকে একটা অনুমতি চাইবো, দিবে? এতক্ষণ অনু সাফিনের কথাগুলো মন দিয়ে শুনছিল। হঠাৎ সাফিন অনুমতি চাওয়ায় তার দিকে ফিরল। কি অনুমতি? এমন কোনো কিছু চাইবেন না যেটা আমি দিতে পারবো না। আমি আমার মেয়ের সাথে কিছুক্ষণ খেলা করতে চাই, প্লিজ। আমি তো ওর বাবা, আমারও তো অধিকার আছে। সাফিনের ছলছল চোখের চাহনি দেখে অনু আর না করতে পারল না। অনুমতি পেয়ে সাফিন যেন আকাশের চাঁদ হাতে পেল। সে সারা বিকেল অনন্যর সাথে খেলল, তারপর সন্ধ্যার দিকে তাদের নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এরই মধ্যে অনন্য আর সাদির সাফিনের সাথে ভাব হয়ে গেছে। যাওয়ার সময় অনন্য সাফিনের কোল থেকে নামতেই চাচ্ছিল না, আর সাফিনেরও মন চাইছিল না তাকে ছেড়ে যেতে। কিন্তু অনুর ধমক শুনে অনন্য বাধ্য হয়ে কোল থেকে নেমে গেল। তারপর কেটে কেটে বাড়িতে গেল। আর সাফিন নিজের বাড়ির উদ্দেশ্যে আজ সে একটা শান্তির ঘুম দিবে। অনুকে সে চোখের দেখা হলেও দেখেছে, তৃষ্ণার্ত মন কিছুটা হলেও শান্ত হয়েছে। সন্ধ্যায় বাড়ি ফেরার পর থেকেই অনুর আর কোনো কাজে মন বসাতে পারছে না। অন্যমনস্ক হয়ে চলাফেরা করছে, এক কাজ দুইবার করে করছে। এমনকি ডিনারের সময়ও অন্যমনস্ক হওয়ার কারণে অনু সবজি, মাংস, মাছ বাদ দিয়ে শুধু ডাল দিয়ে খেয়েছে বললে ভুল হবে, শুধু প্লেটের দিকে তাকিয়ে নাড়াচাড়া করেছে। অনুর বাবা মাও কিছু জিজ্ঞেস করেনি, হয়তো সময় হলে সে নিজেই বলবে। কিন্তু সে কিছু একটা নিয়ে চিন্তিত, তা বেশ ভালোই বুঝতে পারছে। কিন্তু মেয়েকে আর ঘাটায়নি তারা। সাফিনের কথাগুলো বারবার মনে হচ্ছে তাকে কি একটা সুযোগ দেওয়া উচিত নাকি উচিত না। মন দোটানায় ভুগছে। 4 বছর দূরে থেকেও একদিনের জন্য মনের আড়াল করেনি সে। সাফিনকে অনু আগেও ভালোবাসতো, এখনো ভালোবাসে, আর ভবিষ্যতেও ভালোবাসবে।
সাফিনই তার প্রথম ও শেষ ভালোবাসা, কিন্তু তার করা অপমানের কথাগুলো এখনো অনুর কানে স্পষ্ট বাজে। চাইলেও সে কোনোদিন তা ভুলতে পারবে না, এখনো ভুলতে পারেনি। আর যতবারই সাফিনের কথা মনে পড়ে, সাথে সাথেই সাফিন তার ইরার নগ্ন শরীর চোখের সামনে ভেসে ওঠে। তখন আর নিজেকে ঠিক রাখতে পারলে না সে। রাতে অনন্যকে ঘুম পাড়িয়ে নিজে আর ঘুমোতে পারেনি। সারা রাত নির্ঘুম কাটানোর পর সে সিদ্ধান্ত নিল তার বাবা মা আর সাদাত ভাইয়ের সাথে কথা বলে জানাবে তার কি করা উচিত। তারা হয়তো তার ভালো পরামর্শ দিতে পারবেন। ভাবতে ভাবতে ফজরের আজান শোনা যায়। তারপর অনু শোয়া থেকে উঠে অজু করে নামাজ পড়ে নেয়। তার মাথাটা বড্ড যন্ত্রণা করছে, একটা ঘুমের প্রয়োজন। ঘুম আসছে না দেখে একটা হালকা পাওয়ারের স্লিপিং পিল খেয়ে নেয়। আর 10 মিনিট পরেই ঘুমের দেশে চলে যায় অনু। রাতে দেরি করে ঘুমানোর সুবাদে সকালে উঠতে বেশ দেরি হলো। অনন্য সকাল থেকে কয়েকবার ডেকে গেছে মাকে, কিন্তু অনু ঘুম থেকে ওঠেনি। ঘুমের ওষুধটা কাজে দিয়েছে। অনুর ঘুম ভাঙল বেলা 11টায়। তারপর ফ্রেশ হয়ে গোসল করে একেবারে নিচে গেল অনন্য খুঁজে সে খেয়েছে কিনা জানার জন্য। সারা ঘর খুঁজেও অনু অনন্যকে পেল না। তারপর তার মাকে রান্নাঘরে পাওয়া গেল। সে তাকে অনন্যর কথা জিজ্ঞেস করলো। মা, অনন্য কই? বাসায় দেখতে পাচ্ছি না যে। অনন্য তো সাদাত আর সাদের সাথে বাইরে গেছে, আইসক্রিম খাবে বলে বায়না ধরছিল মেয়েটা। আহা, তুমি ওকে যেতে দিলে কেন? তুমি জানো না আইসক্রিম খেলে ওর গলায় সমস্যা হয়? আর সকালে নাস্তা খেয়েছে মেয়েটা। হ্যাঁ, তুই ঘুম থেকে উঠছিলে না বলে আমি খাইয়ে দিয়েছি। আর এখন তো তুইও উঠে গেছিস, আয় টেবিলে বস, খাবার খেয়ে নে। না মা, এখন খেতে ইচ্ছে করছে না, একেবারে দুপুরে খাবো। আর তোমাদের সবার সাথে আমার জরুরি কথা ছিল। সাদাত ভাই কখন আসবে? কেমন জরুরি কথা বলবি রে অনু? কাল থেকে তোকে বেশ চিন্তিত দেখাচ্ছে, কিছু কি হয়েছে? কি জরুরি কথা তা তো কিছুক্ষণ পরে জানতে পারবে। আগে সাদাত ভাই আর বাবা আসুক, পরে না হয় বলবো। আমি উপরে যাচ্ছি, কিছুক্ষণ ঘুমাবো। ঘুম পুরোপুরি হয়নি আমার। শহরের নামাজ শেষে সবাই একসাথে খেতে বসলো। খাওয়া শেষ করেই অনু সবার উদ্দেশ্যে বলল, আসলে বাবা মা, সাদাত ভাই, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল সাফিনকে নিয়ে। সাফিনের নাম শুনেই সবাই কৌতূহলী দৃষ্টিতে অনুর দিকে তাকালো। আসলে কালকে পার্কে শামিনার সাথে দেখা হয়। তারপর অনু তাদের বিস্তারিত সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর অনুর বাবা জিজ্ঞেস করে, এখন তুই কি চাইছিস? আবার ওই ছেলেটার সাথে সংসার করতে? না বাবা, আসলে তা না। আমি আসলে দোটানায় ভুগছি, আমার মাথা কাজ করছে না। আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না, তাই তোমাদের কাছ থেকে পরামর্শ নিতে চাইলাম। এখন তোমরা যা ভালো বুঝবে আমি তাই মেনে নিব। দেখো নু, যেহেতু তোদের মধ্যে ডিভোর্স হয়নি, তাই এখনো তোর স্বামী স্ত্রী। তুই যদি শপিনকে মাফ করে দিয়ে আবার তার কাছে ফিরে যেতে চাস, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তুই ভাব, আরো সময় নে। তোর যেটা ভালো মনে হয় তুই তাই কর। তুই যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, তোর যে কোনো ডিসিশনে আমার সাপোর্ট পাবে। আর শপিন হয়তো সত্যিই ওর সাথে আর প্রায় দেখা হতো, আর প্রত্যেকবারই তোর কথা জিজ্ঞাসা করতো, আর ওই দিনের ব্যবহারের জন্য 1000 বার সরি বলেছে। আমার মনে হয় সে অনুতপ্ত, বাকিটা তোর উপর। সাদাতের কথাগুলোর সাথে অনুর বাবাও সায় দিল। তার মেয়ে যথেষ্ট অ্যাডাল্ট এবং বুদ্ধিমতী মেয়ে, সে যা ডিসিশন নিবে সেটাই তিনি গ্রহণ করবেন বলে জানান। বিকেলে বাড়ির কলিং বেল বেজে ওঠে। অনু নিচে ড্রয়িং রুমে ছিল, তাই দরজা খুলে দেখে বাইরে সাফিন দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে হাসি হাসি ভাব। অনু তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সে বলল, আমি আসলে অনন্যার সাথে কিছু সময় কাটাতে চাই। প্লিজ মানা করো না। তুমি যে কোনো ডিসিশন নাও, আমি রাজি আছি। কিন্তু শর্ত একটাই, আমার মেয়েকে আমার থেকে দূরে রাখতে পারবে না। অনু আর কিচ্ছু বলল না, দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। আর সাফিন প্রায় দৌড়ে গিয়ে অনন্যকে কোলে তুলে নিল। অনন্য সাফিনকে পেয়ে বেশ খুশি। অনু চাই না অনন্য তার বাবার আদর ছাড়া বড় হোক, তাই সে সিদ্ধান্ত নেয় অনন্যকে সত্যি কথা বলার একসময় না একসময় ঠিক জানতে পারবে তার বাবাকে। তাহলে শুধু শুধু লুকোচুরি করে কি লাভ? অনন্য মা, তুমি সবসময় বাবাকে খুঁজতে না? মায়ের কথায় অনন্য মন খারাপ করে মাথা নাড়ায়। তারপর অনুর সাফিনকে উদ্দেশ্য করে বলে, ইনি তোমার বাবা। অনুর কথা শুনে সাফিন অবাক হয়ে তার দিকে তাকায়। তাহলে কি অনু তাকে মেনে নিয়েছে? আর অন্যদিকে অনন্য সাফিনকে জিজ্ঞেস করে, তুমি আমার বাবা হও? অনন্যর কথা শুনে সাফিনের চোখে পানি এসে পড়ে।
সে মাথা নাড়ায়। তাহলে এতদিন কোথায় ছিলে আমাদের ছেড়ে? ডু ইউ নো হাউ মাচ আই ফাইন্ড ইউ? আমার সব ফ্রেন্ডের বাবা আছে, শুধু আমার বাবাই ছিল না। বাট নাও আই অলসো হ্যাভ এ ফাদার। কি মজা, আমার বাবা আছে, আমার বাবা আছে। অনু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে আর বাবার হাসি মুখ দেখছিল। যাতে অনুর মাও যখনই সে সাফিনকে কিছু বলতে যাবে, অনু তাকে থামিয়ে দেয়, নিষেধ করে কিছু না বলার জন্য। অনন্যর সাথে সাপিনকে কেন মিশতে দিলি তুই? ও তোর সাথে কি কি করেছে সব ভুলে গেলি? এমনকি বাচ্চাটাকেও অস্বীকার করেছে, আর এখন বাচ্চার জন্য ভালোবাসা উতলে উঠেছে। না মা, কিছু বলিনি, সবই মনে আছে। কিন্তু তার বাচ্চার কাছ থেকে আমি তাকে আলাদা করতে পারি না। অনন্যের উপর আমার যতটুকু অধিকার আছে, সাফিনেরও অধিকার আছে। সে অনন্যর বাবা। আমি বা তুমি চাইলেই এটা মিথ্যা হবে না। আর আমিও চাইছি না অনন্যকে ওর বাবার আদর থেকে বঞ্চিত হোক। আমার মেয়েটা কেন বাবা থাকতে বাবার আদর ছাড়া বড় হবে? মিসেস রাবিয়া আর কথা বাড়ালো না। মেয়ের কথায় যুক্তি আছে, তাই সে স্থান ত্যাগ করলো। সারা বিকেল তারা ভালোই খেলাধুলো করেছে। অনন্যর সাথে সাথে সাফিনও যেন বাচ্চা হয়ে গেছে। দুজন খেলছে আর প্রাণ খুলে হাসছে। অনু একবার তাদের নাস্তা দিয়ে গেছে, সেগুলো গল্প বলে বলে অনন্যকে কোলে বসিয়ে খাওয়াচ্ছে, আবার অনন্য মাঝে মাঝে তাকে খাইয়ে দিচ্ছে। সন্ধ্যায় সাফিন চলে যাওয়ার কথা থাকলেও অনন্যর কারণে যেতে পারেনি সে যে ধরে বসেছে বাবার সাথে আরো খেলবে। অগত্যায় সাফিনের বেরোতে বেরোতে রাত হয়ে গেল। অনু তাকে শৌচালতার খাতিরে একবার খেতে বলল, কিন্তু সে খেলো না। ওই বাড়িতে যতক্ষণ ছিল সে যেন অদৃশ্য মানব। কেউ যেন তাকে দেখেও না দেখার ভান করেছিল, যেন তার এখানে হওয়াতে কারো কিছু যায় আসে না। একদিক দিয়ে ভালোই হয়েছে, কারো কথার সম্মুখীন হতে হয়নি তার, নইলে একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতো। কিন্তু অনু তাকে এত তাড়াতাড়ি অনন্যর সাথে থাকার অনুমতি দিবে তা সে ভাবতে পারেনি। সে তার মেয়ের সাথে দেখা করতে পারছে, এই অনেক। সাফিন চলে আসার সময় অনুর কাছে তার ডিসিশনের কথা জিজ্ঞেস করেছিল। সে ভেবেছিল হয়তো সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে অনু আরো কিছুদিন সময় চাইল। আর সাফিনও অনন্যর সাথে প্রতিদিন অফিস ছুটির পর খেলার অনুমতি চাইল, আর অনুও নির্দ্বিধায় অনুমতি দিয়ে দিল। পরের দিন যথারীতি অফিস ছুটির পর সাফিন ওদের বাড়িতে এলো। অনন্যর সাথে খেলা করলো, গল্প করলো, তাকে খাইয়ে দিল। তারপর যাওয়ার সময় অনু তাকে ডাক দেয়। সাফিন, কথা ছিল আপনার সাথে। আপনি সেদিন বলেছিলেন আমার সিদ্ধান্ত পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন আপনি মেনে নেবেন। হ্যাঁ, তোমার সিদ্ধান্ত পজিটিভ হলে তো কোনো কথাই নেই। আমি একজন দায়িত্বশীল স্বামী আর পিতা হয়ে দেখাবো। আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমাদের সুখে রাখার। আর যদি নেগেটিভ হয় তাহলে আমি মেনে নেব, হয়তো তুমি আমার ভাগ্যে নেই। কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে আমারও শর্ত আছে, আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। অনু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলা শুরু করে। সাফিন, আমি 2 দিন অনেক ভেবেছি, আমার পরিবারের কাছ থেকে পরামর্শ চেয়েছি। তারা আমার মনোভাবকে, আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে। আমি কদিন অনেক দোটানায় ভুগেছিলাম, কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কি করতে হবে। সাফিন, আমি চাই না আমার মেয়েটা বাবার আদর থেকে বঞ্চিত হোক। বাবা থাকতেও এতিমের মতো বড় হোক। একজন সন্তানের জন্য বাবা এবং মা উভয়েরই প্রয়োজন। তাই আমি চাই তুমি অনন্যর বেস্ট বাবা হয়ে দেখাও। কিন্তু আমার সাথে তোমার সাথে থাকা সম্ভব না। সেদিন তোমাকে মিথ্যা বলেছিলাম। তোমাকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু তোমার সাথে সংসার করার মতো মন মানসিকতা আমার হারিয়ে গেছে। যতবারই মনে হয়েছে তোমার সাথে থাকা উচিত, ততবারই সেদিনের ঘটনা মনে পড়ে যায়। তা আমি সহ্য করতে পারি না। আর আমি তোমাকে বিশ্বাস করতে খুব ভয় পাই। আমি আর ঠকতে চাই না। একটা সংসারের মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা, আর ভালোবাসা টিকে বিশ্বাসের উপর। আমি তোমাকে কখনো বিশ্বাস করতে পারবো না। দূর থেকেও একে অপরকে ভালোবাসা যায় সাফিন। আমি দূর থেকে তোমাকে ভালোবাসতে চাই। তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আমাকে মাফ করে দিও। আর পারলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও। ডিভোর্স না দেওয়া না হয় দেওয়া সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি কখনোই তোমাদের মাঝে যাব না। তুমি চাইলে আমার বন্ধুর মতো থাকতে পারি, আমার কোনো আপত্তি নেই। আর রইল অনন্যর ব্যাপার, তো তুমি ওর বাবা,
ওর উপর আমার যতটুকু অধিকার আছে তোমারও আছে। তুমি চাইলে যে কোনো সময় এখানে আসতে পারো, ওকে সাথে করে নিয়ে যেতে পারো, কিন্তু রাতে বাইরে থাকা হবে না। আর তোমার কাছে একটাই রিকোয়েস্ট, অনন্যকে কখনো বাবার কমতি অনুভব করতে দিও না। কয়েকদিনে সে তোমাকে খুব ভালোবেসে ফেলেছে। এতক্ষণ সাফিন চুপ করে অনুর কথাগুলো শুনছিল। মনে হচ্ছে তার ভেতরটা ফেটে যাচ্ছে। অনু তার সাথে থাকতে চায় না। কথাটা শোনার পর থেকেই চোখ দিয়ে আপনা আপনি পানি বের হচ্ছে। সে চেষ্টা করছে সেটা থামানোর, কিন্তু চোখটা যেন তার কথা মানছে না। তার মনে একটা ক্ষীণ আশা ছিল, হয়তো অনু তার কাছে ফিরবে। আজ সেটাও শেষ হয়ে গেল। কিন্তু অন্যকে পেয়েছে, অনুকে বন্ধুরূপে পেয়েছে, তাই খারাপ কি? জীবনে হয়তো আর অনুকে বিয়ে করা হবে না, জীবনে হয়তো আর অনু কাউকে বিয়ে করা হবে না। সে তার মেয়ের মুখ দেখেই কাটিয়ে দেবে সারা জীবন। আর অনু তো আছেই। সেদিন সাফিন প্রত্যুত্তরে অনুকে আর কিছুই বলতে পারেনি। তার গলায় কান্নার কারণে আটকে গিয়েছিল। অনুরও মনে হচ্ছিল তার কলিজাটাকেও কেটে ফেলেছে, কিন্তু তার কিছু করার ছিল না। সেও নিরুপায়। সেদিনের পর সাফিন আর অনন্যকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেনি। অনুর সিদ্ধান্তকে মেনে নিয়েছে, কিন্তু বিয়ে আর করা হয়নি। প্রতিদিন সন্ধ্যায় অনন্যর সাথে সময় কাটানো, অনুর আর সাদাতের সাথে আড্ডা দেওয়া, আর ছুটির দিন তিনজন ঘুরতে যাওয়া তাদের রুটিন হয়ে গেল। বেশ ভালোই চলছিল দিনগুলো। দেখতে দেখতে আরো 5 বছর কেটে যায়। এরই মধ্যে সাফিন আর সাদাতের মধ্যেও বন্ধুত্ব হয়ে গেল। বেশ ছিল তারা, কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় আবার সব শেষ করে দিল। সাফিনের মা আর অনুর জোড়াজোড়িতে সাফিন বিয়ে করতে রাজি হলো। খুবই সাধারণ একটা মেয়েকে অনুর নিজে পছন্দ করছে, তাই সাফিনও আর আপত্তি করেনি। সাফিনের বিয়ের সব আয়োজন করা শেষ, পরশু বিয়ে। তাই বিয়ের আগের দিন সাফিন অনুর কাছে আবদার করে বসে শেষ একটা দিন সে অনুর সাথে কাটাতে চায়। অনু আর কথা বাড়ায়নি। হয়তো এটাই তার সাফিনের সাথে শেষ ঘোরা হবে। তারপর হয়তো তার স্ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তাদের কথা মনে পড়বে না। তাই সেও সুযোগটাকে মিস করলো না। সেদিন অনু সাফিনের দেওয়া লাল পেরে সাদা শাড়ি পরেছে, হাতে লাল চুড়ি, চুল খোপা করা, তাতে কয়েকটা জবা ফুল। কোত্থেকে যেন সাফিন এগুলো নিয়ে এসেছে। হালকা সাজ, আর সাফিন পরেছিল সাদা পাঞ্জাবি পায়জামা, আর অনন্যর জন্য লাল ফ্রক, ঠিক সাফিনের স্বপ্নের মতো। তিনজন বেশ ঘোরাঘুরি খাওয়া দাওয়া করেছে। সারা রাস্তায় একবারের জন্যও সাফিন অনুর হাত ছাড়েনি। এমন ভাবে ধরেছে যেন ছাড়লেই দূরে চলে যাবে। অনুও বিরোধিতা করেনি। এরই মধ্যে সাফিন আর একটা আবদার করে বসে অনুর কাছে। হয়তো আর এভাবে বলা হবে না, একটা শেষ রিকোয়েস্ট করব, রাখবে? একবার জড়িয়ে ধরতে দেবে অনু? সাফিনের কথাগুলো কেন জানি খুব অদ্ভুত লাগছিল অনুর কাছে। আর এই কথাটা বলার সময় সামনের গলা ধরে আসছিল। তারও খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করেছিল। নিজের চোখে ভালোবাসার মানুষটির বিয়ে দেখা খুব কষ্টের। তারপরেও সে তার কষ্ট কাউকে বুঝতে না দিয়ে হাসি মুখে সাফিনের বিয়ের সব কাজ করে যাচ্ছে। অনু নিচে গিয়ে সাফিনকে জড়িয়ে ধরল। হঠাৎ পিছনে তাকিয়ে দেখলেও অনন্য রাস্তার মাঝে দৌড় দিয়েছে তার বেলুন আনার জন্য। সামনে একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছে তার দিকে। সে অনুকে কোনো রকম ধাক্কা দিয়ে অনন্যর কাছে যায়। তখন অনেক দেরি হয়ে যায়। অনন্যকে বাঁচাতে পারলেও সাফিন নিচে গাড়ির নিচে পড়ে যায়, আর অনু চিৎকার দিয়ে ওঠে, সাফিন! অনুর পুরো শাড়িতে রক্তের ছিটা পড়ে যায়। সে দৌড়ে সাফিনের কাছে যায়, গিয়ে দেখে সাদা পাঞ্জাবি রক্তে ভরে গেছে। অনুকে ইশারায় সামনে যেতে বলে সাফিন। অনু তাড়াতাড়ি করে তার মাথাটা কোলে নিয়ে বসে। কিচ্ছু হবে না তোমার, কিছু হতে দেব না আমি। কাল না তোমার বিয়ে, এখন এসবের মানে কি? ওঠো ওঠো, যেতে হবে। আরে আশ্চর্য তো, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। কেন এমন অস্থিরতা দেখে কষ্টের মধ্যেও সাফিন মুস্কি হাসে। তারপর অনুর হাত ধরে বলে, আমার কাছে সময় নেই অনু, হসপিটালে নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। দেখেছো, আল্লাহ কখনোই চাইনি আমরা যেন আলাদা হই। তাই তো তোমার কাছ থেকে আলাদা হওয়ার আগেই আল্লাহ আমাকে নিয়ে নিচ্ছে। খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। তারপর খুব কষ্টে বলল, অনন্যাকে দেখে রেখো, নিজের জীবনে এগিয়ে যাও। আর তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য ক্ষমা করে দিও। ভালোবাসার টান থাকলে ওই পারে দেখা হবে। বিদায়। তারপর হঠাৎ করে ওকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিল।
তারপর তাকে জড়িয়ে ধরা অবস্থায় আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সাফিন। অনু কান্না করছে, চিৎকার দিয়ে ডাকছে সাফিনকে, কিন্তু তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে সেও নিস্তেজ হয়ে গেল। জ্ঞান হারালো অনু। আশেপাশের লোকজন অনুর ফোন নিয়ে প্রথমে সাদাতের নাম্বার দেখতে পেল, তারপর তাকে ফোন দিল। এর মধ্যেই অ্যাম্বুলেন্স এসে তাদের হাসপাতালে নিয়ে যায়। সাদা তো সেখানে পৌঁছে যায়। হসপিটালের ডাক্তাররা সাফিনকে মৃত ঘোষণা করে। অনন্য তার মায়ের বেডের সামনে বসে কান্না করছে আর বারবার বাবাকে ডেকে যাচ্ছে। 15 বছর পর আজ সাদ আর অনন্যর বিয়ে। সাদ তার কথা রেখেছে, সে তার পরীকে নিচের করে নিয়েছে। এখন পরী শুধু তার। দূরে আকাশের দিকে তাকিয়ে আছে অনু, আর একা একাই কি যেন বিড়বিড় করছে। দেখেছো সাফিন, আমি তোমার কথা রেখেছি, জীবনে অনেক এগিয়ে এসেছি। আজ আমার জীবনে নিজের একটা প্রতিষ্ঠান আছে, যেখানে অনেক অসহায় মেয়েদের কাজ শিখিয়ে স্বাবলম্বী করে তুলি, তাদের উৎসাহ করি। জান, আমাদের মেয়ে খুব বড় হয়ে গেছে, আজ তার বিয়ে। জানো জানো কার সাথে? মনে আছে, সাদ তোমাকে বারবার বলতো পরীকে সেই বিয়ে করবে, আর তুমি তাকে ধমক দিতে। সে কথা রেখেছে। একমাত্র আমাদের মেয়েকে বিদায় করে দিলাম। আমার আর কোনো চিন্তা নেই, কিন্তু সবকিছু থেকেও কি যেন একটা নেই, বুকের মধ্যে চিনচিন ব্যথা করে। আমি তার কারণটা খুঁজছি। তুমি অপেক্ষা করো, খুব জলদি তোমার কাছে ফিরে আসব। একা একা আর ভালো লাগে না। এখন আমার সব দায়িত্ব শেষ, এখন শুধু তোমার অপেক্ষায় আছি। একদিন সময় করে নিয়ে যেও তোমার কাছে। হারিয়ে খুঁজি তোমায় সাফিন, হারিয়ে খুঁজেছি তোমায়।